আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা রক্ষা অগ্রাধিকার। একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। নির্বিঘ্নে এইচএসসি পরীক্ষার পর আজও কয়েক জায়গায় আন্দোলনকারীদের বিক্ষোভ অবরোধ। বৈরী আবহাওয়ায় অনুপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, আবার জানালেন মন্ত্রী। শেখ হাসিনা সহ 10 শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে বিএফআইও। পাচার করা সম্পদ ফেরানোর ব্যাপারে সুখবর মিলবে বছর শেষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার পরে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল জুলাই আন্দোলন। মন্তব্য নাহিদের। দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মার্কিন আগ্রাসনের জবাবে 3 দেশে ইরানের পাল্টা হামলা, অভিযানের পরিধি বাড়ানোর হুমকি ট্রাম্পের। হরমুজ ঘিরে ফের কার্যকর অবরোধ। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা সরকারের অগ্রাধিকার। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তোলা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, দুর্নীতি প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার। তাদের লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা। সম্পদ তৈরিতে আমরা বাজেট অধিবেশনের সমাপনী পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরেন সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা সরকারের অগ্রাধিকার। দুর্নীতি রুখতে পারলে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসাবে গড়ে তুলতে চাই। বর্তমান সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। ফ্যাসিবাদের শাসনকালে বিদ্যুৎ খাতে 3 লাখ কোটি টাকা হরিলুট করা হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জন করা হয়েছে। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর। স্পিকার, প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বাস্থ্য খাত ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। আমরা এই 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করার কাজ শুরু করেছি। স্পিকার, এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার। দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের, মুক্তিযোদ্ধাদের লিস্টটি প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে। তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ, তাদেরকে চিহ্নিত করার জন্য। আগামীতে সরকারের সকল সেবা একটি কার্ডের আওতায় নিয়ে আসার কথাও জানান প্রধানমন্ত্রী। ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।
বন্যায় দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজধানী ঢাকা দেশের মুখ, এখানে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা লজ্জার। জনগণের টাকায় উন্নয়ন প্রকল্প নিয়ে সেখানে নিজের নাম কেন দিতে হবে এ প্রশ্নও রাখেন তিনি। জামায়াত আমির বলেন, সংসদ দুর্নীতির পৃষ্ঠপোষক না হলে দেশ থেকে দুর্নীতি বিদায় নেবে। এছাড়া বরাদ্দের বিষয়ে বিরোধী দলের সদস্যদের সাথে ইনসাফ করার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর বলেন, সংসদে খোটা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ ও শিক্ষা কারিকুলামে তুলে ধরার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। পাশাপাশি রাজধানী শহর ঢাকা, এটি আমাদের বছর বছর বরাদ্দ হয়েছে বাজেটে। আমরা একটা দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি আমাদের সরকারকে অনুরোধ করব যে এই বিষয়ে আমাদের একটা কোঅর্ডিনেটেড এবং ওয়েল থট একটা প্ল্যান আমাদের নেওয়া দরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারী পরীক্ষার্থীরা। বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশের পরও তার পদত্যাগের দাবিতে তারা অনড়। পরে লং মার্চ করে সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনেই তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সংসদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে বিভিন্ন জেলায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সাথে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল পরীক্ষা। শেষ করেই উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ ছিল, পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে, হলে গার্ডও বেশ কড়াকড়ি। দাবি, দুর্যোগের মধ্যে এই পরীক্ষায় স্থগিত করা, 13 জুলাইয়ের পরীক্ষা আবার নেয়া আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জানতে চাই, আজকের পরীক্ষা কেমন হলো? 4টা সিকিউ ফুল দিতে পারছি, আর গিয়ে একটা মোটামুটি টাচ করে আসছি, কিন্তু এমসিকিউটা আবার হার্ডই ছিল। হলগার্ড তুলনামূলক মিডিয়াম, এত হার্ডও না এত লুজও না, মিডিয়াম ছিল। সবাই আজকে ভালো পরীক্ষা দিতে পারছে, যেহেতু কোশ্চেনটা স্ট্যান্ডার্ড মানের হয়েছে। সবশেষ এক দাবিতে অনড় অবস্থান আন্দোলনকারীদের। শিক্ষার্থীদেরকে একজন ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। উনি তো এটার জন্য সরি বলেছেন। উনি এটা প্রকাশ্যে এটা করতে হবে, জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। উনি দেখতেছে ওই জেলায় কোন কোন জেলায় বন্যা পানি উঠছে, বাট অনেকের বাসা পরীক্ষা কিন্তু এখানে সে কিন্তু দেখতেছে পরীক্ষা কিন্তু ঠিক আছে, বাট অনেকের বাসা পানির নিচে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। এদিকে তাদের সড়ক অবরোধে আটকে পড়ে 8 লেনের রাস্তার যান চলাচল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা মানুষের। বেশিরভাগ গাড়ি ছেড়ে হেঁটে রওনা দেন। এইটার আমাদের প্রতিবাদ করতে হবে, ওরা তো ছোট ভাই আমাদের, ওরা আমাদের সাথে থাকবে। একটা সময় আন্দোলনকারীদের সাথে সাধারণ মানুষের বাকবিতণ্ডা। ওদিকে লম্বা ভ্রমণ শেষে প্রবাস থেকে আসা অনেকেই আটকে পড়েন আন্দোলন অবরোধে। 11 রাত্রে আমরা উঠছি, এই এয়ারপোর্ট বিমান এই পর্যন্ত খাওয়া দাওয়াটা বন্ধ এখন করতে পারে নাই। গরমে মনে করেন যে কষ্ট, আমার গরম লাগতেছে, বাচ্চাদের লাগছে, যে কিছু মেয়ে মানুষ আছে ওই যে বাচ্চা জামা খুলছে, এটা তো ভোগান্তি না। রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড় প্রায় 1.5 ঘন্টার মতো অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এখানে পাওয়া যায় আন্দোলনের পক্ষে বিপক্ষে নানান বক্তব্য। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড এসেছে, অনেকে বুঝতে পারে নাই, কিন্তু আসলে প্রশ্নটা পড়া উচিত ছিল। ফার্স্ট পেপারটা অনেক হার্ডার ছিল, কিন্তু সেকেন্ড পেপারটা ইজি করছে। যখন আমরা পরীক্ষা স্থগিতের দাবি করছি তখন তো উনি আমাদের দাবি মানে নাই, তাহলে আমরা কেন এখন মানব? আমরা চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। অবরোধ হয় ইসিবি চত্বরেও, সেখানেও বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকেল 3:30টার পর বিভিন্ন পয়েন্ট থেকে আন্দোলনরতরা রওনা দেয় সচিবালয়ের দিকে। শিক্ষা ভবনের সামনে যেতেই সড়কে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা। আন্দোলন যখন চলছে তখন সংসদে 13 জুলাইয়ের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবারই বলেন, ওই 2টি ভুল প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করে চলে শিক্ষার্থীদের আন্দোলন। এ সময় তারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পেছানো সহ তাদের দাবিগুলো মেনে নেওয়া না পর্যন্ত রাজপথে থাকবেন তারা। এদিকে সড়কে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রী চালকদের। দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। পরীক্ষার পরপরই দেশের কয়েক জেলায় সড়কে নেমে আসে ছাত্রছাত্রীরা। ঢাকা রাজশাহী মহাসড়কের তালাইমারি মোড়ে টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে রাজপথে আন্দোলন চলমান থাকবে। এদিকে বিক্ষোভের কারণে সড়কে ব্যাহত হয় যান চলাচল। বিকল্প পথে ঘুরে যেতে হয় যাত্রী ও চালকদের। আমাদের কাছে জনসাধারণের কাছে একটু ভোগান্তি মনে হচ্ছে। আমরা এখন ডক্টর দেখাইতে যাব, এদের জন্য দেরি হয়ে যাচ্ছে। সম্পূর্ণটা ভোগান্তি ছাড়া কোনো কিছুই না। এই ভোগান্তির কারণে অনেকের অনেক কিছু সমস্যা হচ্ছে। গাড়ি বন্ধ, এখানে এসে গাড়িতে নামলাম, রাস্তাটুকু পার হয়ে আবার দেখা যাচ্ছে যে আবার সামনে ওইটুকু আবার অটোতে উঠতে হবে। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ সময় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা। এদিকে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, আর কিছু না। গত জুলাইয়ে যেহেতু এত বছরের একজন সরকারকে নামাতে পারছে, তো আপনার মতন মন্ত্রীকে নামাতে আমাদের 1 সেকেন্ডের ব্যাপার। ওদের আন্দোলন যুক্তিগত, কিন্তু আমাদের তো সাধারণ মানুষ, আমরা ব্যবসা করে খাই, যে মাল নিয়ে আটকে গেছে গা, আমরা ভোগান্তিতে পড়ে গেছি গা। নারায়ণগঞ্জেও পরীক্ষার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এছাড়াও মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ভোলা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মাঝে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা তৈরি করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশ গড়তে আগামী প্রজন্মকে সরকার দক্ষ কারিগর হিসেবে প্রস্তুত করতে চায়। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া এই কর্মসূচিতে স্থান পায় ছোট্ট শিক্ষার্থীদের তৈরি নিজ এলাকার ঐতিহ্য, হস্তশিল্প সহ নানা বিষয়। স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে এবছর 21টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে ভালো কিছুর। এবং সেই জন্যই আমরা চাইছি সেখানে লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে ওখানে ইনক্লুড করার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 10 শিল্প গোষ্ঠীর দেশে বিদেশে 76,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বলেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে। বছর শেষে এই বিষয়ে সুখবর মিলবে। বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 24-25 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন আগের অর্থ বছরের চেয়ে 74% বেড়েছে। অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি, যে কারণে প্রতিরোধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তারপরও ঠেকানো যাচ্ছে না পাচারকারীদের। প্রতি বছরই বাড়ছে পাচারের পরিমাণ। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। 2024-25 অর্থ বছরে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন হয়েছে 30,199টি, যা আগের বছরের চেয়ে 74% বেশি। সন্দেহজনক লেনদেনের প্রায় 95%ই হয়েছে ব্যাংকিং খাতের মাধ্যমে। যদিও বিএফআইইউ বলছে, সন্দেহজনক লেনদেন মানেই অর্থ পাচার নয়। বিভিন্ন সোর্স থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই, সেগুলিকে আমরা বিশ্লেষণপূর্বক আমরা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করি। আমরা 24-25 বছরে আমরা 199টি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছি। তার পরবর্তী স্টেজ হল ইনভেস্টিগেশন, সেটা তদন্ত করে তার ফলাফল অনুযায়ী যদি মেরিট থাকে তাহলে তারা মামলাতে যাবে।
অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়াও 10টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, অর্থ পাচার এবং কর ফাঁকির তদন্ত শুরু হয়। দেশ বিদেশে এসব শিল্পগোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলা আছে, ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট তাদের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ আমরা আদালতের আদেশের মাধ্যমে অবরুদ্ধ করেছি। তার ভিতরে ৫৭,০০০ কোটি টাকার সম্পদ হলো দেশে অবস্থিত আর ১৯,০০০ কোটি টাকার সম্পদ বিদেশে অবস্থিত। চুরি হওয়া সম্পদ উদ্ধারে তৎপরতা বাড়িয়েছে বিএফআইইউ। দায়ের করা হয়েছে ৯৮টি মামলা, অভিযোগপত্র দাখিল হয়েছে 9টির আর রায় হয়েছে 4টির। চলতি বছর শেষেই পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেও জানান বিএফআইইউ প্রধান। আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সেই ল ফার্মগুলি কাজ করছে এবং ইতিমধ্যে তাদের সাথে যে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ব্যাংকগুলোর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। এখন কারোর সাথে এনগেজমেন্ট লেটার বা কমার্শিয়াল কন্ট্যাক্ট হওয়ার পথে, প্রক্রিয়া চলমান আছে। আমরা শীঘ্রই আশা করছি যে আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো, আশা করি। সন্দেহজনক লেনদেন হলেই হিসাব জব্দ করা হয়। এক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয় না বলেও জানিয়েছেন বিএফআইইউ প্রধান। যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো এলিমেন্ট যাদের আছে, তাহলে সেই ব্যক্তি যেই হোক না কেন সেটা আমাদেরকে ফ্রিজ করতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জুলাই স্মৃতিচারণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার পর থেকে কোটা আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেওয়া শুরু করে। সেই 15ই জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো আয়োজন না থাকা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের এই বাকবিতণ্ডার ঘটনা ঘটে বুধবার বিকেলে। স্মৃতিগাথায় জুলাই বিপ্লব শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা নিয়েই এই ঘটনা। এক পর্যায়ে বিদ্যুৎ আসলে শুরু হয় মূল আয়োজন। এ সময় নাহিদ ইসলাম বলেন, 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার পর থেকেই কোটা আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল। সেই 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো আয়োজন না থাকা দুঃখজনক। জুলাইয়ের স্মৃতি রক্ষায় দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির আরেক নেতা এবং সংসদ সদস্য আখতার হোসেন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদকও। ছাত্রলীগ এর সন্ত্রাসী যে হামলা আমরা দেখেছিলাম 15ই জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকের দিনকে ঘিরে কোনো কর্মসূচি না থাকা, প্রোগ্রাম না থাকাটা দুঃখজনক। সরকারের কাছে আমরা আহ্বান জানাই, যারা জুলাইতে গণহত্যা করেছে তাদের প্রত্যেককে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি তাদের কার্যকর করতে হবে। 15ই জুলাই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে, সেদিন আমরা সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করি, আজকে থেকে চূড়ান্ত আন্দোলন শুরু। অনুষ্ঠানে জুলাই নিয়ে স্মৃতিচারণ করেন আন্দোলনে সম্পৃক্ত শিক্ষক থেকে শুরু করে জুলাইয়ে সামনের সারিতে থেকে আন্দোলন করা ছাত্র নেতারা। যে দায়িত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেটি আমরা করে যেতে পারিনি। আমি বিশ্বাস করি জাতীয় ছাত্র শক্তি সেটি পারবে ইনশাল্লাহ। সে বোধহয় আমাকে রাত 11টা-12টার দিকে আবার ব্যাক করলো, বললো স্যার কেউ অ্যাগ্রি করতেছে না আসার জন্য। তখন আমি তাহমিদকে বললাম, ওকে যদি কেউ না আসে আই উইল বি দেয়ার অ্যালোন উইথ ইউ। যে ক্যাম্পাসে জুলাই রচিত হওয়ার সূচনা হয়েছিল, সেই ক্যাম্পাসে একটি জুলাই স্মৃতি কি জানি করে ডাকসুন নিচে, সেখানে তারা জুলাই আন্দোলন লেখে, তারা সেখানে জুলাই অভ্যুত্থান লেখে নাই, জুলাই বিপ্লব লেখে নাই। জুলাই বিরোধী এবং আওয়ামী লীগপন্থী শক্তিরা এখনো সক্রিয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্র নেতারা। দীর্ঘদিন ধরে বাসায় থাকতে পারছি না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ন্যূনতম অনুশোচনা থাকলে আওয়ামী লীগের নেতারা রাজনীতি করতে চাইতো না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের দোসররা পৃথিবীর যে দেশে থাকুক তাদের দেশে ফিরে আইনের মুখোমুখি করতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, বিএনপি কোনো দলের রাজনীতি বন্ধ করতে চায় না, তবে
আইনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হওয়া উচিত। একই সঙ্গে জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা এক্সিকিউটিভ অর্ডারে প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের 4 ধাপের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন শাখা থেকে জারিকৃত এক জরুরি অফিস আদেশে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে জানানো হয়, আগামী 10 আগস্ট সম্ভাব্য ভোট কেন্দ্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই খসড়া তালিকার উপর যে কোনো ধরনের দাবি কিংবা আপত্তি দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 18 আগস্ট। পরবর্তীতে মাঠ পর্যায়ে প্রাপ্ত সব দাবি ও আপত্তি যাচাই বাছাই পূর্বক নিষ্পত্তির শেষ তারিখ রাখা হয়েছে 23 আগস্ট। আর এই পুরো প্রক্রিয়া শেষে আগামী 27 আগস্ট সম্ভাব্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়, দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে এক বার্তায় এই তথ্য জানানো হয়। বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি হবার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানায়, এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাই সহ অনেক উপজেলার নিম্নাঞ্চল। পানি নামার পর ভেসে উঠছে ক্ষতচিহ্ন। অনেক ঘরবাড়ি, সড়ক বিধ্বস্ত, ভেসে গেছে জমির ফসল, ক্ষেত খামার। কিভাবে ক্ষতি কাটিয়ে উঠবেন দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা। আজ এলাকা পরিদর্শন করে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বাঁশখালীর বাহারছড়ায় অনেক ঘরের ভেতর থেকে পানি নেমে গেলেও উঠান এখনো প্লাবিত। দুর্বিষহ দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। পাহাড়ি ঢল ও বন্যার পানিতে বিধ্বস্ত বেশিরভাগ মাটির ঘর। রান্নাবান্না, খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকট চরমে। বিল্ডিং লাতিয়ে থাকে, দিন হইলে এড়াইয়ে বসে থাকে, কে মুড়ি দে, 2টা খেলা দেয়, এই কে বিস্কুটের পাখি টানি দে। পানি নেমে গেছে, কিন্তু ফুট কাদা ওখানে দেবাল সব পড়ে গেছে, কিন্তু আমার বেড়ার ঘর দিয়ে থাকি। গরমের দেড় মানে 1 লাখ মতো ধরো 3 ফুট মতো 3 ফুট অনার পরে মানে আমার দেবাল পড়ে গেছে। গোসালমির বাজার এদিকে একটা স্রোত গ্যাস আছে, এটা খনন করে বড় করতে হবে। এটা বড় করলে এটা পানি যায় না। পানি নামার পর স্পষ্ট বন্যার ক্ষতচিহ্ন। শুধু বসতঘর নয়, সড়ক, ফসলি জমি, লবণের মাঠ এবং মাছের ঘেরও ক্ষতিগ্রস্ত। ইঞ্জিল বাজে যাচ্ছে, হ্যাঁ, বড় বড় গর্ত হয়ে গেছে। ছোট ছোট গর্ত ছিল বন্যার আগে, এগুলা বন্যার পর এই গাড়ি, প্রাণের গাড়ি চলছে, এখন গর্তগুলা বড় আকার ধারণ করছে। পথের ছিল, পথের মাছ নাই, কিছু চলে গেছে, দাম মাছ চলে গেছে। যারা কৃষি কাজ করে খায় ওদের অনেক ক্ষতি ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। মাছের গায়ে নষ্ট হয়ে গেছে, আর যারা ফার্ম আছে মুরগির, ওটা তো নষ্ট হয়ে গেছে। ঘুরে দাঁড়াতে দ্রুত পুনর্বাসন জরুরি বলছেন দুর্গত এলাকার লোকজন। এখন আমাদের ধানগুলো চলে গেছে, আমরা সামনে কি খাবো? আমাদের যেগুলো মজুদ ছিল ওগুলো তো সব এসে চলে গেছে। প্রাণ আসছে ইনশাল্লাহ পাইছে, ইয়ার ফলে তো মানুষের গর্ত খেয়ে গড়ে দিতে পারবে না, সরকার তো এটা নজর দিতে হবে। খানা কিন্তু বরাবর ঠিক আছে ভাই, এখন তো ঘর বাড়িতে খাইতেছি না, কেবল গুম যাইবে আর আমার কোনো গুম নাই। দুপুরে বাঁশখালীর খানখানাবাদে খাল খনন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ বিষয়ে আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বলেছি যে অতি সত্বর একটা অ্যাসেসমেন্ট তৈরি করতে, যে কৃষিতে কি ক্ষতি হয়েছে, আমাদের মৎস্য ঘের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোকে সরকার পুনর্বাসনের কর্মসূচির আওতায় নিয়ে আসবে। বাঁশখালীর মতো সাতকানিয়া উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল থেকেও পানি নেমে গেছে। তবে বসতঘর, ফসলি জমি, সড়ক সর্বত্র বন্যার ক্ষতচিহ্ন স্পষ্ট। গাছ, বাগান
প্রায় বারের নিজে 27টা ধানটা লাগিয়ে আছে এটা পানি উঠতে এটা ধান দিতে গিয়ে যেভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সরকারিভাবে কোনো ওই ধরনের কোনো সহায়তা আমরা পাইনি। এমপি মহোদয় এবং সরকারের কাছে একটা আবেদন, আমাদের রাস্তাঘাটগুলোতে না একটু সংস্কার করে দেয়, যাতে অবিলম্বে এখানে কার্যক্রম শুরু হয় উন্নয়নের রাস্তাঘাটের, এটাই আমাদের প্রত্যাশা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। আগামী 12ই আগস্ট পবিত্র আখিরি জাহার সোমবার পালিত হবে। সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। 1448 হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি। যুক্তরাষ্ট্রের হামলা জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনা। এর আগে ইরানের দক্ষিণাঞ্চল উপকূল জুড়ে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় গুরুত্বপূর্ণ দ্বীপ, বন্দর, শহর ও প্রদেশ। ওয়াশিংটনের হুঁশিয়ারি, শিগগিরই আলোচনার টেবিলে না বসলে আরও বাড়বে অভিযানের পরিধি। যুদ্ধবিরতি কার্যকরের পর সাম্প্রতিক হামলায় পর্যন্ত ইরানে কমপক্ষে 30 বেসামরিকের মৃত্যু হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এভাবেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে ইরানের শাহেদ ড্রোন। বিস্ফোরণের পর মুহূর্তেই অগ্নিগর্ভ মার্কিন লজিস্টিক হাব। অবিরাম মার্কিন হামলার জবাবে মঙ্গলবারও মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালায় আইআরজিসি। কুয়েত সহ টার্গেট করা হয় বাহরাইন ও জর্ডানকে। জর্ডানের আজরাক মার্কিন বিমান ঘাঁটিতে অবস্থানরত F-18 যুদ্ধ বিমান লক্ষ্য করে চালানো হয় হামলা। টার্গেট করা হয় কিং ফয়সাল এয়ারবেইজও। সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে অন্তত একটি ক্ষেপণাস্ত্র। ভূপাতিত করা হয় অন্তত 4টি ব্যালিস্টিক মিসাইল। বাহরাইনে হামলায় মার্কিন 5ম নৌবহরের কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করে ইরান। ক্ষতিগ্রস্ত হয় সাপোর্ট ফ্যাসিলিটি সেন্টার ও ফুয়েল ট্যাঙ্ক। কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে চালানো হামলার ক্ষয়ক্ষতি উঠে আসে স্যাটেলাইট চিত্রে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় দ্বীপগুলোয় ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। শোনা যায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ। ক্ষতিগ্রস্ত সিস্তান বালুচিস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটি আহবাজ শহরে হয়েছে জোরালো বিস্ফোরণ। আবারও হামলার শিকার হয় সাবাহার বন্দর। অভিযানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। আমি না বলা পর্যন্ত হামলা থামবে না, চলতেই থাকবে। জ্বালানি স্থাপনাগুলোতে হামলার বিষয়টি সর্বশেষে রেখেছি, তবে শেষ পর্যন্ত আমরা সেগুলো ধ্বংস করবই। তারা আলোচনার টেবিলে না বসলে সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেব। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলায় ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো। চলমান যুদ্ধে কোনো পক্ষে জড়িত না থাকা সত্ত্বেও আগ্রাসনের শিকার হয় উদ্বেগ প্রকাশ করেছে তারা। পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের বন্দরমুখী জাহাজ ঠেকাতে আবারও হরমুজ প্রণালী ঘিরে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই তথ্য জানান তিনি। বলেন, হরমুজ সংশ্লিষ্ট অবকাঠামো সক্ষমতা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ওয়াশিংটন। এই জোরদার অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও ইরানের পাশাপাশি তাদের বাণিজ্যিক মিত্রদের জন্য প্রণালীতে জারি করা হবে পূর্ণাঙ্গ অবরোধ। হরমুজ প্রণালী সহ অঞ্চলটির নিরাপত্তা রক্ষায় যে ব্যয় হবে তা পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায়ের দাবিও জানান প্রেসিডেন্ট। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি।